এদিকে এদিকে দাদা 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 সামনেটা দিয়ে ছাড়ো। অভিষেক এইদিকে, দাদা এইদিকে, একটু এইদিকে, এদিকে অভিষেক দা, অভিষেক দা, অভিষেক দা, একটু পিছু, একটু পিছু, একটু ব্যাকে যাও। কথা বল না। সেট আছে তো মাঝখানে বাড়িতে যাবে, কিন্তু ভিজে বাড়ি গেলে তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ বলো। দাদা মাঝখানে, আরে ওনাকে বলো না সেন্টারে আনতে। একে 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 জিজ্ঞেস করুক, আমি যাবো। আই টেক অল দ্য কোয়েশ্চেন্স। -2 আগে 0 ছিল, আজকে -2, আরো 2 নম্বর কমলো। কেন সেটা আগামী দিন প্রমাণ হবে। আমি যেটা বারবার বলেছি যে সময় নষ্ট, তাদেরও সময় নষ্ট যারা ইডির দপ্তরে কাজ করছে, তাদেরকে আমি দোষ দিই না। তারা তাদের কাজ করছে, তাদের ডিউটি পালন করছে, তাদের কর্তব্য পালন করছে। রাজনৈতিক প্রভুদের খুশি করতে তাদের অনেক সময় অনেক কাজ ইচ্ছার বিরুদ্ধে গিয়েও করতে হয়। আমি কোনো রকম কোনো তদন্তকারী সংস্থার কোনো কর্মীকে কোনো দোষ দিই না। আমি সিবিআই দপ্তরে যখন গেছি একই কথা বলেছি, এবং আজও ইডি দপ্তরের বাইরে দাঁড়িয়ে একই কথা বলছি। এই যে 9 ঘন্টা 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তার নির্যাস হচ্ছে 0। আগে 0 বলেছিলাম, আজকে -2 বলছি। আবার পরের দিন যদি ডাকে -4 হবে। যত ডাকবে তত মাইনাসে যাবে। এবং যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না, তারা তদন্তকারী সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার যে মরিয়া চেষ্টা, তাদের জেনে রাখা উচিত যে ধূপগুড়ি নির্বাচনে হেরে যাওয়ার পর যদি ভাবে আমাকে ইডি দিয়ে ডাকিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে, তা সারা জীবনেও হবে না। বা পঞ্চায়েতের ফল উল্টে যাবে, সেটা উল্টাবে না। তৃণমূল যেমন 20টা জেলা পরিষদ নিরঙ্কুশভাবে একা লড়ে মানুষের ভালোবাসা সমর্থনকে পাথেয় করে লড়াই করে জিতেছে, আগামী দিন এই মানুষের জনসমর্থন আরো বাড়বে। ধূপগুড়ি যেটা বিজেপির জেতা আসন ছিল 2021 সালে, আজ থেকে ঠিক 2 বছর আগেও বিজেপি যেখানে ভালো ফল করে প্রায় 4,500 ভোটে যে আসনটি জিতেছিল, সেই আসনটা তৃণমূল কংগ্রেস তাদের থেকে ছিনিয়ে নিয়েছে প্রায় 4,400 ভোটে। সুতরাং এইসব যারা যত করবে, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের জনসমর্থন বাড়বে। বলুন। না, এটা আমি মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। আমি দাদা একটু আচ্ছা, এই রিলেটেড আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? আমি একবারে নিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলি যে আপনারা জানেন যে বম্বেতে শেষ যে বিরোধী দলের বৈঠকটি হয়েছিল, সেখানে একটা সমন্বয় কমিটি বা সিট শেয়ারিং বা কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়। সেখানে তৃণমূল সহ 14টা দলের প্রতিনিধির জায়গা হয়েছিল, এবং 14 জন প্রতিনিধি নিয়ে সে কমিটি তৈরি হয়েছিল। আমি একজন প্রতিনিধি ছিলাম। সেই কমিটিতে আমার দলের তরফ থেকে আমার নাম মনোনীত করা হয়, এবং সব দল ছেড়ে দিয়ে বেছে বেছে কাকে ইডি নোটিশ দেওয়া হলো, আমাকে। যাই হোক, দিয়েছে, ভালো করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবে দিল? যেদিনকে বৈঠক রয়েছে।
বৈঠক রয়েছে 4টের সময় দিল্লিতে, মানে সেই বৈঠক যদি আমি পৌঁছাতে চাই বা বৈঠকে যদি আমি অংশগ্রহণ করতে চাই, আমাকে 2টোর মধ্যে দিল্লি পৌঁছাতে হবে। আর আমাকে ইডির কলকাতা অফিসে ডেকে পাঠালো একই দিনে সকাল 11:30। 13 তারিখ না ডেকে যদি 14 তারিখ ডাকতো আমি বৈঠক করতে পারতাম, যদি 12 তারিখ ডাকতো আমি বৈঠকে থাকতে পারতাম, যদি 15 তারিখ ডাকতো বা 16 তারিখ ডাকতো আমি বৈঠকে থাকতে পারতাম। কিন্তু আজকে ডাকার ফলে এটা স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি দেখে দেখে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিকে আটকেছে, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে আটকেছে। তার মানে এটা স্পষ্ট যে ইন্ডিয়া জোট বা এই সমন্বয় কমিটি বা বিরোধী জোট গঠনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি, এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই এরা রুখতে চায় তদন্তকারী সংস্থার নামে সামান পাঠিয়ে, নোটিশ পাঠিয়ে। এটা কার্যত আজকে আরেকবার স্পষ্ট হয়ে গেল। সিনিয়র নেতৃত্ব যারা আজকে মিটিং এ ছিলেন, শরদ পাওয়ার থেকে শুরু করে, সঞ্জয় রাউত থেকে শুরু করে, কেসি বেণুগোপাল থেকে শুরু করে, আমি সকলকে নতমস্তকে বিনম্র চিত্তে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের কাছে ছেড়ে দিচ্ছি যে যারা রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে তদন্তকারী সংস্থার অফিসারদের কাজে লাগিয়ে একটা রাজনৈতিক দলকে এবং তার সার্বিক কর্মসূচিকে মানুষকে অঙ্গীকারবদ্ধ, জোটবদ্ধ করার লক্ষ্যে যেভাবে অবিচল থেকে ইন্ডিয়া কাজ করতে চাইছে, সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, সেই প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করছে, তার জবাব যেন আগামী দিন মানুষ দেয়। আমি অনুরোধ করব সবাইকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের প্রতিনিধি, কর্মী, সমর্থকদের, যে লড়াইয়ের প্রতি আমরা আরো অঙ্গীকারবদ্ধ হব। নবজোয়ারের সময় আমি যখন কর্মসূচি পালন করছিলাম, আমার যাত্রার মধ্যেখানে সিবিআই আমাকে একদিনের সময় দিয়ে নোটিশ দিয়ে নিজাম প্যালেসে তাদের সদর অফিসে ডেকে পাঠিয়েছিল। আমার কাছে সময় হয়তো ছিল না, আমি একদিন আগে জানতে পেরেছি, আমি সেদিনকে বাঁকুড়ায় ছিলাম। তাও আমি গিয়ে তদন্তকারী সংস্থায় গিয়ে সঠিক সময়ে পৌঁছেছি। খুব সম্ভবত আমাকে 20 তারিখ ডেকে পাঠিয়েছিল আর নোটিশটা সার্ভ করেছিল 18 তারিখ বিকেলে। আর আমি সেদিনকে ছিলাম বাঁকুড়ায়। আমি সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে এসে পরের দিন নিজাম প্যালেসে গেছি। সেখানেও প্রায় 9 ঘন্টা, 9.5 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানেও সকাল 11টায় গেছিলাম আর প্রায় 9টা, 9:30টায় আমাকে ছাড়া হয়েছিল। যে গিয়ে আবার নবজোয়ার কর্মসূচি যোগদান করলাম, তদন্তকারী সংস্থার সামান কমপ্লাই করে 4 দিন পর আমার সঙ্গে সঙ্গে ইডি নোটিশ পাঠালো। আমি একবারের জন্য তখনই খালি বলেছিলাম যে আমি, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন এবং 8ই মে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছিল, আমি বলেছিলাম যে আমাকে পঞ্চায়েতের পর আপনারা ডাকুন, আপনারা যখন ডাকবেন আমি যাব। পঞ্চায়েতের পর গত 10 তারিখ সামান ইস্যু করে আমাকে আজ, অর্থাৎ 13 তারিখ, যেদিনকে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির বৈঠক, সেদিনকে সকাল 11:30টায় ইডির সদর দপ্তরে আসার জন্য সমন জারি করা হয়। আমি চাইলে, আমাকে অনেকে বলেছিল যে আপনার তো কর্মসূচি ঠিক করা আছে, আপনার তো দিল্লি যাওয়ার কথা। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি যারা কমিটির মেম্বার, তারাও একাধিক সহকর্মীরা আমার সাথে ফোনে যোগাযোগ করে, ফোনে কথা হয়। তারা আমাকে অনুরোধ করে যে আপনি ইডির অফিসে যাবেন না, আপনি আমাদের বৈঠকটায় আসুন। আমি তাদের অনুরোধ করি যে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বলি যে আপনারা থাকুন, আপনারা কমিটির বৈঠক চালান, দয়া করে মিটিং পোস্টপোন বা ক্যান্সেল করবেন না। তার কারণ বৃহত্তর মানুষের স্বার্থে আপনারা লড়াই করছেন, আর আমার লড়াইটা আমি নিজে লড়ে নেব। আমি ইডির অফিসে যাব, আমাকে যা প্রশ্ন করবে, আমার লুকানোর কিছু নেই, আমার ঢাকার কিছু নেই।
আমার ধামা চাপা দেওয়ার কিছু নেই। আমাকে যা প্রশ্ন করবে আমার উত্তর তৈরি, আমি উত্তর দিয়ে দেবো, আগেও দিয়েছি, আবার দেবো, ভবিষ্যতেও যদি ডাকে আমি আসবো, সহযোগিতা করব, এটা আমার কর্তব্য। ঠিক একইভাবে আমি ইডি অফিসে এসেছি, সকাল 11:30 এসে পৌঁছেছি, আপনারা দেখেছেন। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি প্রত্যেকটা প্রশ্নর আমার যতটুকু জানার কথা, বলার কথা, আমি নিশ্চিতভাবে সহযোগিতা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। এবং আমি বলেছি আগামী দিনেও যদি আপনাদের দরকার হয় জানাবেন, আমি আসব। আমি কোথাও যাচ্ছি না। আর 9 ঘন্টার জায়গায় যদি আপনি ভাবেন যে 24 ঘন্টা জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড বিক্রি হয়ে যাবে, আমাকে টানা 48 ঘন্টা জেরা করলেও বা 72 ঘন্টা জেরা করলেও বা 96 ঘন্টা জেরা করলেও আমার এতটুকু কিছু যায় আসে না। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি, আবার বলছি, আর যাই হোক বাংলার মানুষ নিজের মেরুদণ্ড দিল্লির নেতা বা বহিরাগতদের কাছে বিক্রি করতে জানে না। আমরা আত্মসমর্পণ করতে জানি না, আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তদন্তকারী সংস্থার কাজ করবে। কিন্তু আজকে আমি যদি জিজ্ঞেস করি, গত জুলাই মাসে 2022 সালের 22শে জুলাই খুব সম্ভবত বা 23শে জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে। প্রায় 14 মাস হয়ে গেছে। আপনি বলুন কি হয়েছে? সারদায় সিবিআই ইনভেস্টিগেশন করছে, ইডি ইনভেস্টিগেশন করছে। 9ই মে 2014 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের। 2014 থেকে আজ আমরা 2023 সেপ্টেম্বর, 9.5 বছর হয়ে গেছে, এখনো ট্রায়াল শুরু হয়নি। নারদা 2016-তে হয়েছে, 2017-তে হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই এনকোয়ারি। 6 বছর 7 বছর ধরে সিবিআই এনকোয়ারি হয়েছে। যারা মেরুদণ্ড বিক্রি করে অন্য জলে চলে গেছে তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদেরকে একবার ডেকে পর্যন্ত পাঠায়নি। এই যদি তদন্তকারী সংস্থার ভূমিকা হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথায় কথায় যখন 2012 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি বলতেন সিবিআই মানে হচ্ছে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলতেন। আমি আজকে প্রশ্ন তুলতে চাই, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্রেডিবিলিটি কি আপনাদের নেতৃত্বে? 9 বছর ধরে একটা তদন্ত চলছে। তদন্তের নামে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লোককে জেল কাস্টাডিতে রাখছেন, হেফাজত চাইছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের লয়ার, কাউন্সিলরা গিয়ে কোর্টে প্লিড করছে। আমি আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রায় 9 বছর ধরে সুদীপ্ত সেন কাস্টাডিতে, কটা লোক সারদার টাকা ফেরত পেয়েছে? প্রায় 14 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে। আপনি বলুন কি সুরাহা হয়েছে? কে ন্যায় বিচার পেয়েছে এই তথাকথিত শিক্ষা দুর্নীতিতে? এই যে অ্যালেন্স স্কুল এডুকেশন স্ক্যাম কথাটা ব্যবহার করা হচ্ছে, কে বিচার পেয়েছে? আমাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক যে যাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিতে দেখা যায় বা টাকা নিতে দেখা যায়, তাদের জন্য কোনোদিন হাইকোর্ট মন্তব্য করে না যে এদেরকে ডাকা হচ্ছে না কেন। যার বিরুদ্ধে কিছু নেই, খালি তাকে রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে তাকে তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করার জন্য কেউ কেউ কি ভূমিকা নিয়েছে আমি তাদের নাম না নিয়েই বা বললাম। মহামান্য বিচারপতির একটা নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান। তদন্তকারী সংস্থা ডেকেছে, আমি এসছি, কোঅপারেট করেছি। আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে যে আমার স্টেটমেন্ট সেই বিচারপতির সামনে জমা করা হোক, বা অন্য কোঅর্ডিনেট বেঞ্চে যেখানে মামলা চলছে সেখানে আমার স্টেটমেন্ট জমা করা হোক। আমি ইডির অফিসের বাইরে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আমি যে স্টেটমেন্ট আজকে দিয়েছি, আগামীকাল মামলার হিয়ারিং আছে,
আপনি সেই বেঞ্চে বা তার কোঅর্ডিনেট বেঞ্চে আমার স্টেটমেন্ট জমা করুন যে আমি কি বলেছি। আর আমি তো প্রথম দিন থেকে যা বলছি আমি আজও একই কথা বলছি। এই এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি মাঝে মাঝে ভাবি এত গরমের মধ্যে বৃষ্টি পড়ছে তাও আপনারা আপনাদের কাজ করছেন। আর ইডি সিবিআই প্রত্যেক 2 মাস 3 মাস 4 মাস অন্তর অন্তর একটা প্রথার মতো হয়ে গেছে। যখনই নির্বাচন আসবে, পঞ্চায়েত নির্বাচনের সময় ডাকা, এখন যেহেতু ধূপগুড়িতে হেরেছে, পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরেছে, তাই ডেকে হেনস্থা করা। আবার দেখবেন 3-4 মাস পরে কোন একটা নির্বাচন আসবে বা লোকসভা এগোবে, তারপর আবার ডাকাডাকি শুরু হবে। এটা প্রচলিত প্রথার মতো হয়ে গেছে এবং নির্যাস শূন্য। কোন দোষী শাস্তি পেয়েছে বা আলটিমেটলি কেউ ন্যায় বিচার পেয়েছে বা ন্যায় বিচার যার পাওয়ার কথা, তাকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সদার্থক বা ইতিবাচক ভূমিকা সিবিআই বা ইডি পালন করেছে, আপনি দেখাতে পারবেন না। টাইম বাউন্ড ইনভেস্টিগেশন হোক না, একটা কেস 10 বছর ধরে চলছে, তার ট্রায়াল শুরু হয়নি, আপনি ভাবতে পারছেন? সারদা হয়েছিল 2012, 13, 14 অর্ডার হয়েছে, 23 ট্রায়াল শুরু হয়নি। তার মানে এডুকেশন স্ক্যামের ট্রায়াল শুরু হতে হতে 2034, 35, 36, আপনি বিচার পাবেন কোত্থেকে? আর কেউ যদি বিজেপিতে চলে যায়, সে ধোয়া তুলসী পাতা, 7 খুন মাপ, সে যাই করুক। আমি তো সিবিআই দপ্তর থেকে যখন বেরিয়েছিলাম মে মাসে, আমি বলেছিলাম আমাকে নাম ধরে ধরে প্রশ্ন করা হয়েছে, আপনারা এই ভদ্রলোককে চেনেন কি, আপনি এই ভদ্রলোককে চেনেন কি চেনেন না। তার মধ্যে 90% নাম ছিল মুর্শিদাবাদ আর পূর্ব মেদিনীপুর জেলার। আপনি দেখাতে পারবেন একজনকে গ্রেপ্তার করেছে? এডুকেশন স্ক্যাম যদি হয়ে থাকে, কাদের মারফতে কোন এজেন্টরা কার অব্দি টাকা পৌঁছেছে এবং কি করে মেধাবী ছাত্রছাত্রীরা তারা কর্মে যোগদান করতে পারে, সেটা সুনিশ্চিত করা উচিত ইডি সিবিআই এর। আপনি দেখুন, কোন তদন্তের সুরাহা হয় না, কোন তদন্তের আলটিমেটলি একদম গভীরে পৌঁছে জাস্টিস সার্ভ করা আজ পর্যন্ত সিবিআই ইডি করতে পারেনি। সেই কারণে ইডির কনভিকশন রেট আজকে 0.48%, মানে 8%-এর নিচে। 0.48% কনভিকশন রেট। তার কারণ প্রত্যেকটা মামলা, প্রত্যেকটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার তদন্ত চলছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে আজকে কনভিকশন রেট 0.48%। আমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছিল উপরে, নিশ্চিতভাবে আমি তার উত্তর দিয়েছি। আমি বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে সেগুলো বলতে বদ্ধপরিকর নই, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে আমরা আজকে, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন বা বাংলায় যারা আমরা বড় হয়েছি বা থেকেছি বা রয়েছি, আমরা ছোটবেলায় ফেলুদার গল্প পড়েছি, সিনেমা দেখেছি। ফেলুদা, জটায়ু, তপসে, মানে ফেমাস যে ট্রায়ো, সেখানে আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, জটায়ু ফেলুদাকে প্রশ্ন করত যে আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি তুমিও সেই দৃষ্টিভঙ্গিতে দেখছো, আমি যা দেখছি তুমিও তাই দেখছো, তাহলে তুমি তদন্ত করে প্রকৃত দোষীকে বার করতে পারছো, আমি পাচ্ছি না কেন? ফেলুদা খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছিল। ফেলুদা বলেছিল, তোমার সাথে আমার তফাৎটা দৃষ্টিভঙ্গিতে, আমি যা দেখছি তুমিও তাই দেখছো, কিন্তু দৃষ্টিভঙ্গির তফাৎ এতটুকুই, আমি আগে অপরাধ দেখি, তারপর অপরাধী খুঁজি, আর তুমি মনে মনে আগে ঠিক করে নাও যে অপরাধীটা কে, তার উপর অপরাধ জোর জবরদস্তি চাপিয়ে দিতে চাও। এটা ফেলুদা জটায়ুকে বলছে। ইডি আর সিবিআই এর তদন্ত পুরোপুরি জটায়ুর মতো। এরা আগে থেকে অপরাধী ঠিক করে নেয় মনে মনে, যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা বা এই লোক বা এই যুবক বা এই যুবতী, এর মাথার উপর চাপিয়ে দিতে হবে, তারপরে অপরাধ সাজানোর চেষ্টা করে। সেজন্য কোনোদিন সুরাহা হয় না। আর আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি আজও বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো।
2020-তে বলেছিলাম 21, 22, 23, 24, 25, 26 যতদিন বাঁচবো একই কথা বলবো। অভিষেকবাবু, একটাই প্রশ্ন। আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম, দলের নাম তৃণমূল কংগ্রেস। আপনি 1 বছর আগে এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজও তারা রাস্তায়। 2016 সাল আপনি ছিলেন সেই মিটিং এ? 2023 সাল 24 সাল। আপনি ছিলেন সেই মিটিং এ? আপনি ছিলেন সেই মিটিং এ? তারা বলেছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি চাকরি দেবো, আমি চাকরি দেওয়ার অথরিটি। আপনি সাংবাদিকতা করেন, আপনার এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার অথরিটি আমি? মিটিং করেছি মানে প্রতিশ্রুতি দিয়েছি? আমি প্রতিশ্রুতি দিলে শুনুন, আমি প্রতিশ্রুতি দিলে সামনাসামনি দিই, সংবাদ মাধ্যমের সামনে দিই। ধূপগুড়িতে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পালন হয়েছে? পালন হয়েছে? আপনি, আমি বলেছিলাম ডবল ডবল চাকরি? চাকরি হচ্ছে না? আপনি তাহলে বাংলায় চাকরি করছেন থেকে? আপনার চ্যানেল গুজরাটে কেন খুলতে পারেনি? গুজরাটে চাকরি নেই, বাংলায় সংবাদ মাধ্যম খুলেছেন কেন? বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন। রিপাবলিক বাংলা, রিপাবলিক গুজরাটি হয়নি কেন? রিপাবলিক মধ্যপ্রদেশ হয়নি কেন? যেদিনকে হবে সেদিনকে কথা বলবেন। বাংলায় সুযোগ রয়েছে বলে আপনি চাকরি পাচ্ছেন, ঠিক আছে? এক সেকেন্ড আমি বলবো সবাইকে। এক সেকেন্ড সবাই একটু। जी 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 अच्छा আমি বলে দিচ্ছি, বুঝে গেছি, বলে दिच्छी। पहली बात तो यह है कि मैं सबका बहुत बहुत आभारी हूं, क्योंकि जो भी ये स्टेटमेंट दिया है या मेरे साथ सॉलिडरिटी एक्सप्रेस किया है वो बहुत सीनियर लोग हैं, बहुत बुजुर्ग लोग हैं और बहुत दिन का अनुभव है उनका राजनीति में। चाहे वो शरद पवार साहब हो या संजय राउत जी हो या केसी वेणुगोपाल हो जो कांग्रेस का प्रतिनिधि है, या आपका राघव चड्ढा हो, जितने भी राजनीतिक दल के वहां पे मेंबर्स थे, मैं सबका शुक्रगुजार हूं। बट मैं खुश हूं कि आज बैठक हुआ और भारत का हित में ये बैठक हुआ। और क्या बात हुआ क्या नहीं हुआ ये तो मुझे पता नहीं है, मैं अभी निकला हूं, मैं जरूर उनसे बात करूंगा। और मैं यही कहना चाहता हूं कि आने वाला दिन में ये लड़ाई जारी रहे और सर झुकाना में से हम लोग नहीं हैं। और आप इतना देखिए कि जो 14 मेंबर कमेटी बना है उसमें बीजेपी के तरफ से, ईडी की तरफ से नोटिस किसको आया? खाली तृणमूल को आया, मुझे आया और कोई पार्टी को नहीं गया। मैं किसी को लेस इंपॉर्टेंट या लेस सिग्निफिकेंट प्रूव करने का कोशिश नहीं कर रहा हूं। मैं ये कह रहा हूं कि ये साबित करता है कि तृणमूल का भूमिका या रोल इस ऑपोजिशन अलायंस को फोर्ज करने में कितना महत्वपूर्ण है। So it is a testament to the fact that the kind of role Trinamool Congress has played in the last few months to forge this opposition alliance and to make sure that every party has come together irrespective of their political differences and keeping their egos and differences aside. And I thank each one of them for expressing solidarity in my favor and standing beside me in these trying times. Otherwise, they would have called me tomorrow. I'm not going anywhere. See, I could have taken this excuse of going to Delhi and skip today's summon. But I am someone who is committed to the principles of accountability and transparency of politics. And I don't want to use this as a excuse to evade the investigation. I don't want to use the excuse of going to Delhi to evade the investigation. I have done my duty. I have come to the ED office, joined the investigation, faced the questions, answered to the best of my abilities to the questions that were asked to me. And eventually I have also assured them that every time they called me,
I will come and answer and cooperate with the probe and the investigating agencies and the officers to the best of my understanding and abilities. দেখুন, কেসি বেণুগোপাল হচ্ছে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, খুব সম্ভবত যেটা আপনি বলছেন আমি এখনো পর্যন্ত দেখিনি, আমি তো ভিতরে ছিলাম। আমি তদন্তকারী সংস্থার অফিসারদের সাথে তদন্তে সহযোগিতা করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি, সুতরাং বাইরে কি হয়েছে কি না হয়েছে আমি জানি না। কিন্তু যদি এটা হয়ে থাকে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি কি বলতে পারি এটা নিয়ে? তারা যদি তাদের পার্টির লিডারশিপকে ডিফাই করে, এটা তো আমার কিছু করার নেই। এতে কংগ্রেসের দলীয় শৃঙ্খলা কোথায়, সেটা কংগ্রেস ন্যায় বিচার করুক, আমি কি বলতে পারি? যদি তৃণমূলের হতো তাহলে আমি উত্তর দিতে পারতাম, তৃণমূলের তো হয়নি। সিপিএম এর হলে সিপিএম উত্তর দেবে, কংগ্রেসের হলে কংগ্রেস উত্তর দেবে। একটাই টাকা 3টে কেসে জড়িত, এটা তো হতে পারে না। একটা সন্তানের 3টে মা হতে পারে না, একজনের গর্ভ থেকেই তো জন্মাবে, এটা তেমনই ব্যাপার। আপনি একটা পেমেন্ট বা একটা ট্রানজাকশন পরীক্ষিত, সেটা নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েই যায়। অভিষেক দা একটু এদিকে ঘুরে বলো। ইডির দায়িত্ব প্রমাণ করা, ইডি করে দিক, আমাকে ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ এখানে তৈরি করুক। This was not the first time. Did they issue any explanation as they met you in person? Was there any apology, any explanation? No, they haven't. They haven't. And why should I expect any apology or clarification from them? The matter is sub judice in court. Let them go and clarify before the court and the bench what they have done. I have one more question, please. ED is supposed to investigate any matters involving money trail. Manipur war is on the past 4 months, and no war can survive without money. Do you think ED should also investigate there? They won't, because their hands are tied. That is what I'm trying to say. ED and CBI are investigating by following the pick and choose policy, which is extremely unfortunate. And we have raised this time and again, the kind of scams that has been happening in different places of the country, especially in the BJP ruled states. You will never see an ED raid in Gujarat. You will never see an ED raid in Madhya Pradesh. You will never see an ED raid in Assam. Has there been a single ED raid in the last 10 years in Gujarat? Can you show me one? Has there been a single ED raid in Assam? And the current Chief Minister has been named by Himanta Biswa Sharma in the petition that was filed before the CAMM 2 years back by the director of Sharoda Group of Companies, Sudipto Sen himself. So it is extremely unfortunate. Wherever you have a BJP government, neither will the state police act against the perpetrators, nor will the ED or CBI or the central agencies for that matter will act against the perpetrators. ED only goes to state where there is an opposition government, and to the best of their benefit, they put their entire might, blitz, vigor, entire weight in ensuring they are able to topple the government. Wherever they are not able to topple the government, they will continue to put these pressure tactics. Like you have seen what has happened in Maharashtra. The biggest accused in Maharashtra was Ajit Pawar. He has so many ED, CBI cases dangling on his head. Now he is a part of the NDA government. He joined the BJP and he became pure. No one is there to question him right now. He is the deputy CM of the NDA government. You saw what happens with Eknath Shinde and the 40 MLAs that switch side. 30 of them have ED cases dangling on their head. ED has not questioned them ever since they joined and changed or switched sides. This is ED for you, this is CBI for you. And I don't blame the officers working in the directorate. They are doing their duty. They are only following orders and obeying their political masters, which is ultimately leading to destruction of the country and its economy. Because BJP, in the name of double engine government,
is looting the country. BJP is not able to face and fight the opposition. That's why it is using ED, CBI to its benefit. Let there be free and fair investigation. If Shubhendu Adhikari can be seen taking money on television, what is compelling ED to not call him? What is compelling CBI not to call him? What is compelling this investigating agencies not to act against those who have joined the BJP? There is no answer. শুভেন্দু অধিকারী বলছে দেখ কেমন লাগে 8 ঘন্টা জেরা হয়েছে তো কি হয়েছে শুভেন্দু অধিকারী বলছে দেখ কেমন লাগে 8 ঘন্টা জেরা হয়েছে তো কি হয়েছে কলকাতা বাবা। পুলিশ রাজ্য পুলিশ আজকে ভাইপো সেবায় ছিল আমি আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও। এটা নিয়ে 1 ঘন্টা শো করো তোমার চ্যানেলে, যে অভিষেক ব্যানার্জি বলেছে যে যারা নারদায় অভিযুক্ত, এফআইআর নেম অ্যাকিউজড, তাদের তোলা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। শুভেন্দু অধিকারী বলছে কলকাতা তুমি কথা বোঝো বাংলা? নামটা দিয়েছো রিপাবলিক বাংলা, বাংলা কথা বোঝো না? আমি বলছি যারা ইনভলভড, এফআইআর নেম অ্যাকিউজড, যারা, সে তৃণমূল হোক, বিজেপি হোক, তাদের সবার শাস্তি হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। শুভেন্দু অধিকারী বলছে দেখ কেমন লাগে 8 ঘন্টা জেরা হয়েছে তো কি এই এত কথা একজন করে বলো না, শুনতে। শুভেন্দু অধিকারী বলছে দেখ কেমন লাগে 8 ঘন্টা জেরা হয়েছে তো কি হয়েছে ভাইপো সেবায় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আজকে ছিল। শুভেন্দু অধিকারী আজকে বলছে দেখ কেমন লাগে 8 ঘন্টা জেরা হয়েছে তো কি হয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার ভাইকে বারবার হ্যারাসমেন্ট করা হয়েছে। কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আজকে ভাইপো সেবায়। ওকে বললুম ধূপগুড়িটা ভালো লেগেছে? আমি যদি বলি ধূপগুড়ি ভালো লেগেছে, দেখ কেমন লাগে। আমি তদন্তকারী সংস্থা ব্যবহার করে দেখ কেমন লাগাতে চাই না, আমি রাজনৈতিকভাবে হারিয়ে দেখ কেমন লাগাতে চাই। জি, नहीं वो तो कह नहीं सकते, लेकिन अभी तक तो परमिशन ही नहीं मिला है। हम लोग तो अप्लाई कर चुके हैं, 2-3 चिट्ठियां भी भेज चुके हैं उसका फॉलो अप करने के लिए। उसका भी कोई रिप्लाई अभी तक आया नहीं है। बट क्या, फिर भी 2 तारीख दिल्ली तो हम जाएंगे, और जो लोगों का हित में हम लोग को काम करने का फैसला हम लोग ने लिया है, अगर वो बुलाएगा देखी जाएगी। और मैं तो कहा हूं, मैं कहीं जाने वाला हूं नहीं, आप जितना बार बुलाएंगे मैं आऊंगा। আরে প্রশ্নটা তো শুনি, তারপর তো ক্যামেরার দিকে। আর সেটা আমি সংবাদ মাধ্যমে দেখলাম, খুব সম্ভবত গতকাল আপনারা ব্রেক করেছেন। এটা কি হবে? আলটিমেটলি 0। তো 7 বছর ধরে তদন্ত চলছে, 7 বছর ধরে তদন্ত চলছে, নারদা তদন্ত। কি হয়েছে? সুতরাং ম্যাথিউ স্যামুয়েলসকে জেরা করেছে বা সামান পাঠিয়ে আসতে বলেছে 2-4 দিন বাজার গরম করার জন্য। শুনুন, সুদীপ্ত সেন নিজে বলেছে শুভেন্দু অধিকারী আমার থেকে টাকা নিয়েছে, তারপর তাকে অ্যারেস্ট করা দূরের কথা, একবার ডাকেনি। এই সমস্ত কেসগুলোতে যখন যারা টাকা নিয়েছে বা মানুষকে প্রতারিত করেছে নিজের পকেট ভরতে, তারা গ্রেপ্তার হবে, তখন বুঝতে পারবো এই তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ। সুতরাং ডাকা হয়েছে 2-4 দিন বাজার গরম করার জন্য, আর কিছুই না। আপনি বলুন না, নারদা তো আলটিমেটলি সবাই দেখেছে, এখানে তো ইনভেস্টিগেশন কি আছে? তো টিভির পর্দায় সবাইকে টাকা নিতে দেখা গেছে, তো অস্বীকার করার জায়গা নেই। আপনি অস্বীকার করবেন কি করে? আমি একটা কথা বলছি, সেটা ভুল হতে পারে বা ঠিক হতে পারে। আপনি একটা কথা বলছেন, সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। আমি টিভির পর্দায় ভিডিওতে যা দেখছি, সেটা কোনোদিন ভুল হতে পারে? সেটা তো ভুল হতে পারে না। তো তারপরও যারা একটা সামান পাঠিয়ে তাদেরকে ডাকে না, তার কারণ তারা বিজেপিতে চলে গেছে। আপনি কি করে এদের থেকে এক্সপেক্ট করবেন যে একটা নিরপেক্ষভাবে কাজ করবে, বা এদের থেকে আপনি প্রকৃত জাস্টিস এক্সপেক্ট করবেন? এটা কার্যত অসম্ভব। এবং বিচার ব্যবস্থার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই যে কারোর বিরুদ্ধে কিছু না থাকলেও আপনারা বলছেন তাকে ডেকে পাঠাও, কিন্তু একটা লোককে টিভির পর্দায় ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, 7 বছরে কোনো বিচারপতি বলেনি তাকে ডেকে পাঠাও।
বিচার ব্যবস্থায় যারা কাজ করছেন আমি সকলকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু আমি তৃণমূল করি বলে আমার জন্য আইন আলাদা, আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আলাদা, সেটা হতে পারে না। আইপিসির যে ধারা, সিআরপিসির যে ধারা, পিএমএল এর যে ধারা আমার জন্য অ্যাপ্লিকেবল, তার জন্য অ্যাপ্লিকেবল। সে তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, আর নির্দল করুক। সুতরাং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করব, সংবাদ মাধ্যমকেও করবো আর বিচার ব্যবস্থাকেও করবো। বললাম তো, जी सॉरी पार्लियामेंट का जो स्पेशल सेशन जी। बुलाया गया है नेक्स्ट वीक, उसमें जो बिजनेस किया गया है उसमें कहा गया है कि वो बिल राज्यसभा में लाया जाएगा जिसमें चीफ जस्टिस ऑफ इंडिया को एक्सक्लूड किया जाएगा सिलेक्शन प्रोसेस से, जिससे सेंट्रल इलेक्शन कमीशन की अपॉइंटमेंट होती है, वो मेंशन किया गया है स्पेशल सेशन में लाया जा रहा है। हाउ डू यू रिएक्ट? See, until and unless I go through the bill, जब तक आप देखोगे नहीं आप बात नहीं कर सकते हो। तो बिना पढ़े, बिना समझे, बिना सोचे कुछ ऐसे टिप्पणी नहीं किया जा सकता अचानक। तो लेट मी गो थ्रू द बिल एंड इवेंचुअली व्हेन आई मीट यू नेक्स्ट आफ्टर गोइंग थ्रू द बिल आई विल डेफिनेटली ऑफर माय कमेंट्स। This is nothing, I am telling you, this is just a distraction orchestrated by the BJP to divert and shift attention from the pertinent issues. Like price rise. I've been saying this time and again. This entire India versus Bharat narrative and the discourse that BJP is trying to create, they are just trying to create it to make sure that the population or the populace at large is engaged in this debate and they ignore the more pertinent issues in the country, like price rise, like inflation, like communal hatred, like India's economy in shambles. These are the more like border disputes. China has released a map which has subsumed almost 95% of Arunachal Pradesh. Is BJP discussing? They boast about nationalism, that they are the biggest nationalists in the country. Have you seen the Prime Minister uttering a word? They have not uttered a word. And when are you, this is the same government who gave an affidavit 4 years back before the Supreme Court that we cannot change the name of India to Bharat. Now they are very conveniently using Bharat just because opposition alliance have been named as India. What they don't realize is if 37% of the country has voted in favor of BJP, 63% of the country, you call it Bharat, you call it India, you call it anything you want. But the fact remains that 63% of the country, and this number will go bigger and higher in the days to come, have voted against you and will continue to vote against you. Manipur once again beat Bharat or beat India? India's Manipur and Definitely. Whatever is happening in Manipur is extremely unfortunate and we will definitely take it up. Our Chief Minister has written to the Home Minister when the incident started, when the entire hue and cry and the kind of torture that was unleashed on the people of Manipur actually unfolded, and we will definitely take it up in the next session as well if we are being given the proper opportunity. আস্থা রাখতে বলুন, আগামী দিন ইন্ডিয়া সরকার আসবে আর উনি গ্রেফতার হবে। উনি আস্থা না রাখলে কি করে হবে? বিজেপি থাকবে না, ইডি থাকবে, সিবিআই থাকবে, ভারতবর্ষের সংবিধান থাকবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখতে বলুন। এতদিন আস্থা ছিল না, এবার আস্থা রাখতে হবে, কারণ এবার আর ইন্ডিয়া না, ইন্ডিয়া সরকার হবে। আপনার চ্যানেলের নাম কি? বাংলা হান্ট। আমি প্রথমত হাইকোর্টের দ্বারস্থ হইনি, কবর চেয়ে। কালকে কেসটার হিয়ারিং ছিল, কেসটা ফাইল হয়েছে 3 মাস আগে। আপনারা না জেনে খবর করেন।
কালকের কেসটার শিডিউলড হিয়ারিং ছিল, আমাকে নোটিশ পাঠিয়েছে 10 তারিখ, আর লাস্ট উইক এই ডেটটা ঠিক হয় যে 12 তারিখ হিয়ারিং হবে। আমি আলাদা করে কালকে অ্যাপ্লিকেশন ফাইল করিনি, আমি আলাদা করে গতকাল পিটিশন ফাইল করিনি। আর আমি ভীত, আমি কোর্টে যাবো না আপনি বলছেন? কোর্টে গেলে আমি ভীত সন্ত্রস্ত, আর কোর্টে না গেলে তখন বলবে কোর্টে যাচ্ছে না কেন, তো ভয় কিছু না থাকলে কোর্টে যাক। বিরোধীদের তো এই বক্তব্য যে কিছু যদি না থাকে তাহলে ভয় পাওয়ার কি আছে, কোর্টে যাক। আর যেই আমি কোর্টে যাচ্ছি বলছে কোর্টে যাচ্ছে কেন, ভীত সন্ত্রস্ত। মানে কি করবো, ওরা ঠিক করে দিক। আমি সিপিএম, কংগ্রেস, বাংলার কংগ্রেস, সিপিএম আর বিজেপি, আমি তিনজনকে অনুরোধ করবো একটা বৈঠক, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গেলে এদিকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রাজ্য সরকারের হাত বাঁধা, তদন্ত চলছে, হাইকোর্টে মামলা সাবজুডিস, যদি তদন্ত ঠিক না হয় তারা কোনোদিন বিচার পাবে না। আর তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এটাই এতক্ষণ ধরে বলছি বা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 2009 দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীরাও তো এখনো পর্যন্ত চাকরি পেল না। আমি তো বলছি আমাকে গ্রেপ্তার করুক। প্রথম কেন বলছি গ্রেপ্তার করুক, তার কারণ আমাকে যেই গ্রেপ্তার করবে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিতে হবে। কোর্টে যেই স্টেটমেন্টটা জমা দেবে স্টেটমেন্টটা পাবলিক হবে, দেখুক লোক যে আমি কোন ইনভেস্টিগেশনে গিয়ে কি বলেছি এবং কোথায় আমার বক্তব্যের কি ডিসক্রিপেন্সি রয়েছে। এবং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ক্ষমতা থাকলে, আপনার বুকের দম থাকলে আপনি আমাকে গ্রেপ্তার করুন। This has become the new normal. So this is expected. This is a testament to the fact that BJP is not able to take on its political opponents and fight it politically. That's why they are taking the help of the investigating agencies and unleashing them. Otherwise, why will you use political agencies only in opposition rule states? This is the simple thing I want to understand. You tell me, Nirav Modi has made a scam of 15,000 crores. You saw the Hindenburg reports of Adani. You saw how he has flouted the SEBI guidelines. You saw the kind of fake companies that he created in different countries to invest in stocks. What is EDCBI doing? And those scams are to the quantum and volume of 1 lakh crore. 1 lakh. It's not 1 crore, 2 crore. It's not 5 crore, 10 crore. It's 1 lakh crores. And where does Adani stays? He hails from Gujarat. There is no CBI raid in Gujarat. There is no ED raid in Gujarat. There is no, you know about the Mundra port, that, you know, drugs or substances that was generally banned was seized to the tune of 8,500 crores. Has there been any investigation after that? No. Where is Mundra port? Where is Mundra port? Gujarat. Has there been any CBI ED raid or case or summons going to different people in Assam? No. What about Maharashtra? Ajit Pawar and his entire gang shifted side, jumped from, you know, the MVA dispensation to the BJP ruled NDA. They're all walking away scot-free. Nobody is there to question him. This is the plight of the country. This is the situation of the country. Anyone who has committed murders, crimes, any kind of irregularities, financial irregularities, you do whatever you want. Just go and join BJP. There will be no one to touch you. You will walk away scot-free. That is the new normal. And it's unfortunate. But having said that, I truly believe that eventually this precedence will end. Because ultimately in a democracy, it's not the political party or the organization who has the last word. It's the people of the country. So if 100 crore people decide unitedly that we will oust them from power and vote for a better government who will not talk about communal bigotry or communal, communal tension, hatred, or any kind of, divisive politics, then people will have the last word. In a democracy, ultimately, it's people who decides who will
dictate the terms. It's not the political parties or the leaders of the political parties. This is something which the BJP needs to understand, and it's high time. Unfortunate, what else can I say? You must have seen Mehul Choksi's red corner notice is cancelled, it's nullified. And he has looted the country to the tune of 20,000 crores. Where does he come from? Again, Gujarat. No CBI, no ED did nothing. You will not see investigating agencies acting on the real financial irregularities. They're only after political witch hunts. They're only after political witch hunting. They're only after opposition leaders to make sure that this keeps them busy. And they're not able to concentrate on politics and play their or do their bit for the bigger role or the bigger battle ahead in 24. But come what may, we as a party or a member of the opposition or a member of the India Alliance, come what may, we will not budge an inch from the fight against this autocratic forces. And we will take it to the, we'll fight to the last drop of our blood in ensuring that they are ousted. And they are paid back in their own medicine. দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন খারাপ হলে দলের মধ্যে মারামারি হলে স্পেনে ঘুরতে যান। এবার এবিপি ঠিক করবে আমি টি শার্ট কি পরবো, সাদা পরবো না কালো পরবো। কিছু মার্কাপড় আমি সাদা আর কালোই বেশি পরি, কোইন্সিডেন্স বলতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন খারাপ হলে দলের মধ্যে ঝামেলা হলে উনি স্পেনে ঘুরতে যান, দিলীপ ঘোষ বলছেন। মমতা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুন ধূপগুড়িতে দেখা যায়নি কেন, কোথায় ছিল, প্রচার করেননি? বলছে কিছুই আনতে পারবেন না। দাদা একটু ঘুরে, দাদা ঘুরে, দাদা ছবি হচ্ছে না। আমাকে এই বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে আমি তদন্তকারী সংস্থাকে বলে এসেছি, উত্তর দিয়ে এসেছি। আপনাদের কি আবার ডেকেছে? আপনাদের কি আবার ডেকেছে? জিজ্ঞেস করেন। Thank you, boss. I'm not an astrologer, sir. How can I say? It depends on your might and metal. If you have it in you and you think that I will not bow down, come what may, you'll not bow down. And if you think that I will, ultimately succumb to the pressure or concede, you concede. So I am not an astrologer. I can tell you about me. Even if they chop my throat, I'll not bow down. I'm built differently. I'm not built like that. You do whatever you can, whatever might you have, you exert. Let's see, if I'll have to bow down, I'll bow before the power of the people. I'll not bow before the people in power. It's as simple as that. বিধায়ক মন্ত্রীদের 40,000 টাকা বেড়ে গেল। ডিএ আন্দোলনকারীরা বলছে বিধায়ক মন্ত্রীদের 40,000 টাকা করে বেড়ে গেল, তাদের ডিএ কবে বাড়বে? তো বললাম তো, এটা পিওর কোইন্সিডেন্স। আমি সাদা কালো বেশি পড়ি, এবার তোমরা মনে করে দিলে পরে আবার সাদা পড়ে আসবো। কোইন্সিডেন্স, আমি কালোই বেশি পড়ি। তোমার আমার যে কটা জায়গায় যে কোনো জায়গায় গেছি আমি দেখবে সাদা বা কালো আমি বেশি পড়ি, আমি রং কম পড়ি। মন্ত্রী বিধায়কদের 40,000 টাকা করে বেতন বেড়েছে, ডিএ আন্দোলনকারীরা বলছে তাদের বেতন কবে বাড়বে? ডিএ আন্দোলনকারীদের বলুন তাদের মামলা সুপ্রিম কোর্টে সাব জুডিস, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে তাই হবে। আপনি ভুল দেখেছেন। 2019-এর 2020 অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখুন, যেটা রিলিজ করা হয়েছিল, সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আমি জড়িয়েছি। আর নাম বলুন, কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ আমার আন্ডারে দায়িত্ব ছিল কোন জেলায়? দেখাতে পারবেন? কোথাও ছিল না। যে কটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আপনি দেখান। আর যদি কেউ ভুল করে থাকে, আমি তো বারবার বলছি ভাই, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তার যাবজ্জীবন হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু পিক অ্যান্ড চুজ কেন? আমি তো এইটুকু জিজ্ঞেস করছি। তুমি শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ফুটেজ দেখা গেছে, তুমি দেখেছো তো? নিজে বলছো দেখেছে। আপনাদের দলে ছিল, ব্যবস্থা নিলেন না কেন?
কেন ইডি সিবিআই ইনকোয়ারি কি সিবিআই তৃণমূলের আন্ডারে হাইকোর্ট যখন দিয়েছিল? শুভেন্দু অধিকারী যখন টাকা নিয়েছিল যখন তৃণমূলে ছিল। যখন তৃণমূলে ছিল 2017 সালে হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই ইনকোয়ারি হবে। সিবিআইটা তৃণমূল চালায়? সিবিআইটা তৃণমূল চালায়? আপনারা দলের থেকে ব্যবস্থা নেননি কেন সেই সময়? সিবিআইটা তৃণমূল চালায়? আমি সেটা জিজ্ঞেস করছি। আর এফআইআর নেম অ্যাকিউজড যেটা বিজেপি চালিয়ে বড় বড় করে বিজেপির দপ্তর থেকে সিদ্ধার্থনাথ সিং দেখিয়েছিল, তাকে যে বিজেপি নিয়ে বিজেপিকে প্রশ্ন করেছেন যে আপনারা নিয়েছেন কেন? করেছেন? সারদা স্টিং অপারেশনটা কে দেখিয়েছিল? তৃণমূল না বিজেপি? বিজেপি যখন দেখিয়েছিল, যখন অমিত শাহ পদলেহন করে হাঁটুতে হাত দিয়ে পায়ে হাত দিয়ে বিজেপি জয়েন করলো, তখন আপনি অমিত শাহকে জিজ্ঞেস করেছিলেন যে এফআইআর নেম অ্যাকিউজকে আপনি বিজেপিতে নিলেন কেন? আপনার ক্ষমতা নেই, আপনার মেরুদণ্ড নেই, আপনার সিদ্ধারা নেই। সেই সময় তো তৃণমূলেই ছিল আপনারা। যখন বিজেপিতে জয়েন করলো আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? কিন্তু আপনি তখন তো তৃণমূলেই ছিল শুভেন্দু অধিকারী। যখন আপনারাই তো ব্যবস্থা দেননি কেন? কেস সাবজুডিস ছিল বলে ব্যবস্থা নিইনি। আর আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম না, তখন আমাকে জিজ্ঞেস করতেন, দরকার হলে আমি যদি জেনারেল সেক্রেটারি থাকতাম। আমি 2020-তে হয়েছি, আমি জেনারেল সেক্রেটারি 2021-এ হয়েছি। 2021-এর পর আপনি বলুন ব্যবস্থা নিইনি, আমি জবাব দেবো। প্রশ্ন করুন। আপনি অমিত শাহকে প্রশ্ন করতে পারবেন? আপনি জেপি নাড্ডাকে প্রশ্ন করতে পারবেন? আপনার মেরুদণ্ড আছে? 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 আপনি যদি অমিত শাহকে প্রশ্নটা করতে পারেন, পরের দিন রাজনীতি ছেড়ে দেবো আমি। যে এফআইআর নেম অ্যাকিউজ শুভেন্দু অধিকারীকে আপনি কেন নিয়েছেন? কি কারণে নিয়েছেন? আপনি যে দৃঢ়তা নিয়ে আমাকে প্রশ্ন করছেন, একই দৃঢ়তা নিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু এই যে 5-6 বার ধরে কেন করেননি 5-6 বার ওনাকেও জিজ্ঞেস করতে হবে। যদি আপনি একই দৃঢ়তা নিয়ে আর একই মানসিকতাকে নিয়ে অমিত শাহকে প্রশ্ন করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনার চ্যানেলের নাম কি? রিপাবলিক? জি 24 ঘন্টা। জি 24 ঘন্টার তরফ থেকে গিয়ে জিজ্ঞেস করবেন এবং আমার কাছে জিজ্ঞেস করবেন পরের দিন যে আপনি বলেছিলেন আমরা প্রশ্ন করেছি, একই দৃঢ়তা নিয়ে। হ্যাঁ, তদন্ত ঠিক দিকে এগোচ্ছে না, এগোলে এতদিন তো শুরু হওয়া হতো। আরে 1 মাস 10 দিন 15 দিন ধরে তো তদন্ত হচ্ছে না, তদন্ত চলছে প্রায় 1.5 বছর। 1.5 বছরে কি হয়েছে? আর আপনি 1.5 বছর ছেড়ে দিন, যে তদন্ত 10 বছর ধরে চলছে তারপরও শুরু হয়নি। আর ট্রায়াল না শুরু হলে আপনি কি করে বিচার পাবেন? ট্রায়াল না শুরু হলে আপনি তো বিচারই পাবেন না। আমি বললাম সেটা নিয়ে কোর্টে অলরেডি মামলা হয়েছে, ম্যাটার সাবজুডিস, সে নিয়ে আমি কিছু বলতে চাই না। আর এই বিষয়ে তদন্তকারী সংস্থার অফিসাররাও আমার সাথে কোনো রকম কোনো আলোচনা বা কথা বলেনি। যে বলেছে তাকে জিজ্ঞেস করুন। আমার নাম করেছে, কিন্তু যে বলেছে শুতে পারবে না, এই যে ঢুকে বেরিয়ে এলাম, শুতে পারলো? ব্যাখ্যাটাই অব্দি থাক। আমি তো এড়িয়ে যাচ্ছি না, আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি তো পাশ কাটিয়ে পালিয়ে যাচ্ছি না। আমি তো বলছি আমাকে যতবার ডেকে জানিয়ে এসেছি। আগের বছরই সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলাম। কম করে সিবিআই ইডি অফিসে আস্তে আস্তে আপনাদের সবার সাথে দেখাতে হয় 2 মাস 3 মাস অন্তর অন্তর। প্রচলিত প্রথা হয়ে গেছে, আবার 2 মাস পর ডাকবে, 10 দিন পর ডাকবে, 3 মাস পর ডাকবে, আবার আসবো নিশ্চিত। সুজয় ভদ্রর বিরুদ্ধে যা আছে প্রমাণ দিক, কোর্টে কেস চলবে এবং কোর্টে চলছে, বিচারাধীন, নিশ্চয়ই রাজনৈতিক। তাহলে ইডিকে বলুন আমার অ্যারেস্ট করতে, ইডি ছাড়ছে কেন? আর ইডি আমার বিরুদ্ধে এভিডেন্স থাকলে কোর্টে জমা দিচ্ছে না কেন? কোর্ট তো চাইছে যে তুমি তোমার কাছে কি ট্রেল রয়েছে কোর্টে জমা দাও। ইডিকে কে বারণ করছে? আমি তো ইডি চালাই না, আমি তো ইডির দপ্তরের বাইরে দাঁড়িয়ে ইডির অফিসারদের চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দিন। কেউ তো বারণ করছে না। আর কোর্টে যদি জমা দেয়, কোর্ট তো আমাকে কোনোদিন কোনো রকম কোনো রক্ষা কবচ দেবে না আমার বিরুদ্ধে যদি কিছু থাকে। সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে ইডিকে, এলওসি করেছে বলে। এই ইডিকে সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে। আর খুব সাম্প্রতিক কালের ঘটনা, 2 বছর 4 বছর আগের না, 2 মাস আগের ঘটনা।
আমার বিরুদ্ধে কিছু থাকলে তুমি কোর্টে জমা দাও, কে বারণ করেছে? আমাকে অ্যারেস্ট করো। এই 4 বছর ধরে এই নিয়ে কবার এলাম আমি 5 বার এলাম, আমার স্ত্রী 4 বার এসছে, 9 বার ইডি সিবিআই মিলিয়ে 2 বছরে। আমি তো এড়িয়ে যাইনি। তোমাদের আগ্রহ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করবে না কেন? আরে ভাই, যেটা বলছো সেটা ওদেরকে বলো, ইনফ্লুয়েন্স করে তোমরা কোর্টে জমা দাও। দুধ কা দুধ, পানি কা পানি। এই একই প্রশ্ন করে যাচ্ছে এবার সবাই।